সকালবেলা ছিল। হালকা রোদ ঢাকার বনানীর পোষ পাড়ায় বিরাট বিরাট দেওয়ালের ওপর এমনভাবে পড়ছিল যেন সোনার প্রলেপ লেগে গেছে। আর ঠিক সেই আলোর মাঝে একটা পুরনো রিকশা ধীরে ধীরে এসে থামল, সেই বিশাল বাংলোর সামনে, যাকে পুরো এলাকার লোকে চৌধুরী বাড়ি নামে চেনে। রিকশাওয়ালা ছেলেটির নাম রিফাত হোসেন, বয়স আনুমানিক ২৬-২৭, পরিচ্ছন্ন মুখ, সাধারণ পোশাক, কিন্তু চোখের মধ্যে কিছু একটা এমন ছিল যেন জীবন তাকে অনেক ওপরে বসিয়ে হঠাৎ নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। রিফাত তার পুরনো ঘড়িটা দেখল, মুখে হালকা হাসি ফুটল। আরে, আমি তো ১০ মিনিট আগেই চলে এসেছি। সে রিকশাটা পাশে রেখে নেমে বাংলোর বাইরে এমনি হাঁটতে লাগল, যেন প্রতিদিন সকালের এই কয়েকটা মিনিটে তার ক্লান্ত জীবন থেকে একটু শান্তি মিলে যায়। বাংলোর ভেতরের বাগানটা বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল, কিছু সবজির গাছ, কিছু ফুলের কেয়ারি, কিন্তু রিফাতের চোখ যেন এক্স-রে। এক নজরেই বুঝে গেল, এই গাছগুলোর মাটি মরতে শুরু করেছে, পাতার রং দেখো, একটু ওষুধ দিলেই প্রাণ ফিরে আসবে। সময় ঠিক তখনই দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে হালকা পায়ের শব্দ এলো, আর গেট ছেড়ে রাস্তায় পা রাখল সেই মেয়েটি। সাদা দোপাট্টা, ডাক্তারি ব্যাগ, সাধারণ কিন্তু ক্লাসে ভরা চলা। নাম ছিল ডাক্তার সামিয়া রহমান। সুন্দরী, তীক্ষ্ণ বুদ্ধি, আর ঠিক সেই মেয়ে যার জন্য রিফাত প্রতিদিন এই বাংলোর সামনে রিকশা নিয়ে চলে আসত। সামিয়া যেই রিকশায় বসল, রিফাত বিনা ভেবে বলে উঠল, ম্যাডাম, একটা কথা বলবো, মনে করবেন না। আপনাদের বাগানের গাছগুলো মরছে, মাটিতে রিচার্জ মিক্স দিয়ে দিন, রং দেখেই বুঝে গেছি। সামিয়া চমকে উঠল, তার গলা একেবারে ওপরে উঠে গেল, চোখ সোজা রিফাতের ওপর আটকে গেল। তোমাকে কি করে বোঝা গেল এই কেমিক্যাল দিতে হবে? রিফাত হালকা হেসে বলল, ম্যাডাম, আমরা গ্রামে চাষবাস করতাম, গাছের রং দেখলেই বোঝা যায় কি কমতি আছে। সামিয়া ক্ষণিকের জন্য পুরোপুরি স্তব্ধ, কারণ তার মনে তখনও শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, এই ছেলে রিকশাওয়ালা নাকি পড়াশোনা করা বোঝাপড়ার মানুষ? দেখে একদম সাধারণ রিকশাওয়ালার মতো লাগে না। রিকশা চলতে শুরু করল, সামিয়া চুপ করে বসে রইল, কিন্তু বারবার তার চোখ রিফাতের মুখের ওপর গিয়ে পড়ছিল, আর মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগছিল, আচ্ছা, এই ছেলেটা আসলে কে? হাসপাতালে এসে গেল, সামিয়া নেমে ভাড়া দিল। কিন্তু আজ প্রথম দিন ছিল যেদিন রিকশাওয়ালা তাকে অদ্ভুত লাগেনি, বরং রোমাঞ্চকর লাগল। রাতে সে বাড়ি ফিরল, কিন্তু ঘুম আসার আগে তার মাথায় শুধু একটাই মুখ ঘুরছিল, রিফাত হোসেন। পরের দিন সকালে সামিয়া যেই গেটের বাইরে এলো, তাকে দেখা গেল সেই ছেলে, সেই রিকশা, সেই হাসি। সামিয়া রিকশায় বসল আর সোজা জিজ্ঞাসা করল, তুমি রোজ এত তাড়াতাড়ি আসো কি করে? রিফাত হালকা হেসে বলল, ম্যাডাম, প্রথম দিন যেদিন আপনাকে ছেড়েছিলাম সেদিন আমার ভালো রোজগার হয়েছিল। পরের দিনও তাই হলো, তাই ভাবলাম আপনি আমার জন্য লাকি, এই জন্য রোজ এখানে চলে আসি। সামিয়া হেসে ফেলল, আরে, এমন তো হয় না। রিফাত বলল, আপনি মানুন বা না মানুন, কিন্তু আমার ভাগ্যে তাই লেখা আছে। ধীরে ধীরে রাস্তায় ছোট ছোট কথা আর দুজনের মাঝে একটা অদৃশ্য সুতো বাঁধা পড়তে লাগল। সামিয়ার মনে কোথাও কিছু হালকা হালকা তৈরি হচ্ছিল, আর রিফাতও তাকে দেখে কিছু আলাদা অনুভব করছিল। কিন্তু দুজনেই চুপ ছিল, কারণ সামিয়া ভাবছিল, আমি ডাক্তার আর এ রিকশাওয়ালা, লোকে কি বলবে? আর রিফাত ভাবছিল, আমি গরিব, এ পড়াশোনা করা মেয়ে, আমাকে নিয়ে ভাববেই বা কেন? ৩ দিন ৪ দিন, রোজ রিকশা, রোজ কথা, আর এখন দুদিক থেকেই দিলের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছিল। তারপর এক সকালে রিফাত ১০ মিনিট আগে এলো আর যথারীতি চৌধুরী বাড়ির বাগানের দিকে তাকালো। ঠিক তখনই সামিয়া এলো, রিকশায় বসল, আর রিফাত আসতে বলল, ম্যাডাম, আপনাদের গাছগুলোর অবস্থা আরও খারাপ হচ্ছে, জীবামৃত মিক্স দিয়ে দিন। সামিয়া অবাক, তুমি এমন করে বলে দাও কি করে? রিফাত প্রথমবার তার আসল গল্প বলল, ম্যাডাম, আমাদের গ্রামে অনেক জমি ছিল, চাষবাস আমরাই সামলাতাম। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, ঋণ নিতে হলো, জমি বন্ধক রাখতে হলো। মাস্টার্স করছিলাম, তখনই সব ভেঙে পড়ল, পড়াশোনা ছেড়ে দিতে হলো, টাকা শেষ হয়ে গেল, আর শেষে গ্রাম ছেড়ে ঢাকায় রিকশা চালাতে হলো। সামিয়া যেন প্রথমবার রিফাতকে রিকশাওয়ালা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখছিল। তার চোখে এখন হালকা জল ছিল, যেন হঠাৎ বুঝতে পেরেছে কারো হাসির পেছনে কত বড় বাধ্যবাধকতা লুকিয়ে থাকতে পারে। রিকশা একই, রাস্তা একই, কিন্তু আজ রিফাত তাকে অন্য চোখে দেখাচ্ছিল, যেন সে কোনো সাধারণ ছেলে নয়, বরং পরিস্থিতির সঙ্গে লড়াই করা এক যোদ্ধা, যে সব হারিয়েও তার সততা ছেড়ে দেয়নি। সামিয়া আসতে বলল, রিফাত, এত পড়াশোনা করেছিলে তাহলে চাকরি করলে না কেন, রিকশা কেন? রিফাত হালকা হেসে বলল, ম্যাডাম,
চেষ্টা তো করেছিলাম, বাচ্চাদের টিউশন পড়াতাম, কিন্তু গ্রামে মাসে ৫-৬ হাজার টাকা মিলত, তাতে ঋণ উঠত না। বাবার ওষুধপত্র দামি ছিল, আর এক চাচাজি বললেন ঢাকায় রিকশা চালালে রোজগার হবে, সেই ভেবে এসেছিলাম। কিন্তু সত্যি বলতে কি, প্রতিদিন নিজের সঙ্গে লড়ি যে আমি কি সত্যিই শুধু এটুকুই যোগ্য। এবার সামিয়া কিচ্ছু বলল না, শুধু তার চোখ বলছিল, না, তুমি এর চেয়ে অনেক বেশি যোগ্য। হাসপাতাল এসে গিয়েছিল, কিন্তু আজ সামিয়া নামল না। প্রথমবার রিকশায় বসে বসেই রিফাতের দিকে তাকিয়ে নরম গলায় বলল, সন্ধ্যায় আসবে তো? রিফাত তৎক্ষণাৎ মাথা নাড়ল, যেন তার হ্যাঁ আজ তার পুরো দুনিয়া বদলে দিতে পারে। সেই সন্ধ্যায় যখন সামিয়া হাসপাতালের গেট দিয়ে বেরোল, রিফাত আগে থেকেই দাঁড়িয়েছিল। কিন্তু আজ তার মুখে একটা অস্থিরতা ছিল, যেন কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। সামিয়া রিকশায় বসতেই সে আস্তে জিজ্ঞেস করল, কি হলো, তুমি চিন্তিত লাগছে? রিফাত গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ম্যাডাম, একটা অনুরোধ, মনে করবেন না। সামিয়া সতর্ক হয়ে হ্যাঁ বলো। রিফাত ইতস্তত করে বলল, কাল আমি আসতে পারবো না, একটা জরুরি কাজ আছে। সামিয়ার বুকের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা নেমে এলো। আচ্ছা, ঠিক আছে, শুধু এটুকুই বলতে পারল। পরের দিন সে বাইরে দাঁড়িয়ে রইল, কিন্তু রিফাত এলো না। প্রতিটি পার হওয়া রিকশার শব্দে সে চমকে উঠছিল। প্রতিবার ধোঁকা খেয়ে আবার চোখ রাস্তায় গেঁথে দিচ্ছিল। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করল, কিন্তু রিফাত এলো না। সেই রাতে প্রথমবার সামিয়া বুঝল কারো অনুপস্থিতি কিভাবে বুকের ভেতর থেকে খালি করে দেয়। পরের দিন যেই সে বাইরে এলো, দূর থেকে রিফাতকে আসতে দেখা গেল, কিন্তু আজ তার মুখে আঘাতের দাগ, গাল ফোলা, ঠোঁট ফাটা, আর রিকশাটাও একটু বেঁকে গেছে। সামিয়া যেন কোনো রোগীর মতোই কেঁপে উঠল। এটা কি হলো, রিফাত, এ কে করল? রিফাত লজ্জায় বলল, ম্যাডাম, কাল রাতে একটা গাড়ির সঙ্গে রিকশা হালকা ঠেকে গিয়েছিল, আমার ভুল ছিল না, কিন্তু ও গাড়ির মালিক রাগে নেমে আমাকে মারতে শুরু করল। আমি কিছু বলিনি, ও বড়লোক মানুষ, আমি চুপচাপ সহ্য করে নিয়েছি, এই কারণেই আপনার কাছে পৌঁছতে পারিনি। সামিয়ার চোখ ভরে এলো। প্রথমবার সে বুঝল এই ছেলে শুধু রিকশাওয়ালা নয়, ব্যথা চুপচাপ সহ্য করা মানুষ। সে তৎক্ষণাৎ বলল, রিফাত, এই কাজ ছেড়ে দাও, আমি হাসপাতালে তোমার জন্য কিছু দেখছি। রিফাত তৎক্ষণাৎ না করে দিল, না ম্যাডাম, এটা কি করে হয়? সামিয়া কঠিন গলায় বলল, যখন আমি বলেছি তখন মেনে নাও, কাল থেকে তুমি হাসপাতালে কোনো পোস্টে কাজ করবে, ব্যাস। রিফাত কিছু বলতে চাইছিল, কিন্তু তার চোখে প্রথমবার আনন্দ ভেসে উঠল, যেন কেউ বছরের পর বছর পর তার পিঠে হাত রেখে বলল, ক্লান্ত হয়ে গেছ, এবার তুমি আমার দায়িত্ব। পরের সপ্তাহে রিফাত হাসপাতালে কাজ শুরু করল, আর তখনই সামিয়া প্রথমবার বুঝল রিফাত কতটা পড়াশোনা করা, শান্ত আর দায়িত্বশীল। ধীরে ধীরে দুজনের কথাবার্তা বাড়তে লাগল। কখনো তাকে ওষুধ আনতে পাঠাত, কখনো ফাইল, কখনো শুধু বাগানের কথা বলতে, আর কখনো কোনো কারণ ছাড়াই ডেকে নিত। দুজনের মাঝে একটা অব্যক্ত সম্পর্ক তৈরি হচ্ছিল, বন্ধুত্বের চেয়ে বেশি আর শিকারের চেয়ে কম। কিন্তু জীবন তো সবসময় সোজা চলে না। এক দুপুরে হাসপাতালে হঠাৎ হইচই পড়ে গেল, টাকার ব্যাগ চুরি হয়ে গেছে। লোকজন ছোটাছুটি শুরু করল, আর দেখতে দেখতে নাম উঠে এলো রিফাত হোসেনের ওপর সন্দেহ। সামিয়ার বুকটা ধক করে উঠল, না, এই হতেই পারে না। সে দৌড়ে বাইরে এলো। লোকে রিফাতকে ঘিরে দাঁড়িয়েছে, আর সে মাথা নিচু করে দাঁড়িয়ে, যেন দুনিয়ার সব ভুলের ভার তার কাঁধেই চাপিয়ে দেওয়া হয়েছে। সামিয়া চিৎকার করে উঠল, রিফাত, এটা তুমি করেছ? রিফাত মাথা তুলল, চোখে জল ছিল, কিন্তু গলা শান্ত। না ম্যাডাম, আমি কখনো চুরি করতে পারি না, কিন্তু আপনি যদি বলেন আমি করেছি, তাহলে আমি মেনে নেব। ঠিক সেই মুহূর্ত সামিয়ার বুকে তীরের মতো বিঁধল। তাকে রাগ, দুঃখ আর অবিশ্বাস সব একসঙ্গে লাগল, আর সে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি ভরসা করেছিলাম, আর তুমি? রিফাত কিছু বলল না, শুধু চোখে জল এলো, আর সে চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেল। সামিয়া দেখল, কিন্তু আটকাল না, কারণ তার মনেও তখন ঝড় উঠেছিল। আমি কি ভুল বুঝেছিলাম? রিফাত কি সত্যিই চোর? তার শ্বাস ভারী হয়ে আসছিল, বুক যেন কেউ চেপে মুচড়ে দিচ্ছে, আর মাথা বলছিল, যা দেখেছিস তাই মেনে নে। কিন্তু দিল বারবার ফিসফিস করছিল, তার চোখগুলো মনে করো, ও এমন হতে পারে না। সেই সন্ধ্যায় সামিয়া প্রথমবার পুরো হাসপাতালে হারানোর মতো ঘুরে বেড়াল। প্রতিটি করিডর, প্রতিটি ঘর, প্রতিটি ওয়ার্ডে রিফাতের উপস্থিতি অনুভব হচ্ছিল, যেন তার হাসি দেওয়ালে লেগে রয়েছে। কিন্তু সামিয়া নিজেকে কঠিন করে ফেলল, ভাবল, যদি সত্যিই চুরি করে থাকে তাহলে আমি তার কি করব? সারা রাত ঘুমেল না, বালিশ ভিজে গিয়েছিল,
কিন্তু চোখের জল কিসের? প্রতারণার, না নিজের সিদ্ধান্তের জন্য অনুতাপের? সকাল হতেই সামিয়া হাসপাতালে পৌঁছল। আশা ছিল কেউ এসে বলবে ভুল বোঝাবুঝি হয়েছে, রিফাত নির্দোষ। কিন্তু চারদিকে লোকে শুধু তার কথাই বলছিল। আরে সেই নতুন ছেলেটা, সেই চোর, ডাক্তার ম্যাডাম তাকে নিয়ে এসেছিলেন না? হ্যাঁ সেই। এসব কথা শুনে তার বুকে ছোট ছোট সূচের মতো বিঁধছিল। মনে হচ্ছিল আমি কি নিজের পছন্দের ওপর ভরসা করার চেষ্টা করেছিলাম, আর সেটাও ভুল প্রমাণিত হল। 3 দিন এভাবেই কাটল, কিন্তু প্রতিদিন রিফাতের অনুপস্থিতি হাসপাতালকে শূন্য করে দিচ্ছিল। ফাইলের স্তূপে তার হাতের লেখা পেত, স্টোর রুমে তার হাসি মনে পড়ত, বাগানে মাটির ঢেলা দেখতে গেলে তার বলা প্রতিটি কথা গম্ভীর হয়ে উঠত। চতুর্থ দিন এক কম্পাউন্ডার ভয়ে ভয়ে সামিয়ার সামনে এলো, গলা কাঁপছিল। ম্যাডাম, আমার একটা ভুল হয়ে গেছে। সামিয়া হতবাক, কি ভুল? কম্পাউন্ডার চারদিকে তাকালো, দরজা বন্ধ করল আর বলল, ম্যাডাম, চুরি রিফাত করেনি, তাকে ফাঁসানো হয়েছে। সামিয়ার শিরায় যেন ঝটকা লাগল। কি? কে করেছে? কম্পাউন্ডার কেঁদে ফেলল, ডাক্তার আয়ান, উনি আপনাকে পছন্দ করেন ম্যাডাম, আর ভাবলেন আপনি রিফাতের সঙ্গে বেশি কথা বলছেন। তাই আমাকে বললেন আমি মিথ্যা সাক্ষী দিই, আর আমি ভয়ে দিয়ে দিয়েছি। সেই মুহূর্তে সামিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল, শ্বাস আটকে আসছিল, চোখ লাল হয়ে গেল, আর বুকের মধ্যে শুধু একটা আওয়াজ গম্ভীর হচ্ছিল, রিফাত নির্দোষ ছিল, আর আমি তাকে চুপচাপ ভেঙে পড়তে দিয়েছি। সামিয়া রাগে কাঁপতে কাঁপতে ডাক্তার আয়ানের কেবিনে গেল। দরজা ধাম করে খুলল। আয়ান ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সামিয়া চেঁচিয়ে উঠল, তোমার লজ্জা করল না? এক গরিব সরল ছেলে, শুধু এই কারণে যে আমি তাকে চিনতাম, তার সঙ্গে কথা বলতাম, তুমি তার কেরিয়ার আর তার সম্মান নিয়ে খেলা করলে? আয়ান আমতা আমতা করে, সামিয়া শোনো না, আমি এটা এই জন্য। সামিয়া হাত তুলে দিল, একটা কথাও না। আমি তোমার জন্য এক নির্দোষকে চোর ভেবে বসেছিলাম। আমি সেই ছেলের চোখের জলকেও উপেক্ষা করে দিয়েছিলাম, আর তোমরা ডাক্তার হয়ে মানবতাকে লজ্জায় ফেলো। ঠিক তখনই কম্পাউন্ডার ভেতরে এলো। আয়ান চেঁচিয়ে উঠল, তুই ভেতরে কেন? কম্পাউন্ডার কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, সত্য তো আমাকেই বলতে হবে, আমি মিথ্যা বলেছিলাম। সামিয়া দুজনের দিকে তাকিয়ে বলল, কান খুলে শোনো, যা করেছ তার সাজা তোমরা পাবেই, কিন্তু তার আগে আমার রিফাত চাই, এখনই, যেখান থেকে হোক। সে রাগ, অনুতাপ আর অপরাধ বোধে কাঁপছিল। তার পা হাসপাতালের বাইরে বেরিয়ে যাচ্ছিল। বুকের মধ্যে শুধু একটা আওয়াজ, কোথায় খুঁজব তাকে? কোথাও দেরি হয়ে যাবে না তো? রাস্তা পেরোতে পেরোতে অটো, রিকশা, বাস সবাইকে জিজ্ঞেস করতে লাগল, রিফাত হোসেন রিকশা চালায়, দেখেছ? কেউ বলল সকালে দেখেছি, কেউ বলল দুদিন আগে বাসস্ট্যান্ডে ছিল। কারোর উত্তর মিলল, অসুস্থ অসুস্থ লাগছিল, হয়তো বাড়ি চলে গেছে। সামিয়ার শ্বাস দ্রুত হতে লাগল। ভয় হচ্ছিল কোথাও সে চিরকালের জন্য হারিয়ে যাবে না তো। অবশেষে সে বড় রাস্তার কাছে একটা পুরনো রিকশা স্ট্যান্ডে পৌঁছল। চোখ ক্লান্ত, গলা ঘামে ভিজে, আর তখনই সে দূরে দাঁড়ানো একটা ছেলেকে দেখল। পুরনো শার্ট, হাতে রিকশার হাতল আর মাথা নিচু। রিফাত। সামিয়ার চোখে জল এসে গেল। প্রথমবার সে ডাক্তার নয়, একটা মেয়ে হয়ে গেল যে কাউকে হারানোর ভয়ে কাঁপছে। সে তার কাছে গেল, কিন্তু রিফাত তাকে দেখে মুখ ফিরিয়ে নিল, যেন বলছে, এখন আর আমার কাছে এসো না, আমি তোমার যোগ্য নই। সামিয়ার চোখ ভরে এলো, রিফাত, আমার কথা শোনো। রিফাত হাত জোর করে বলল, ম্যাডাম প্লিজ আমাকে মাফ করে দিন, আমি আপনার জন্যই হাসপাতালে গিয়েছিলাম, আর আপনার জন্যই বেরিয়েও এসেছি, এখন আর আপনাকে কষ্ট দেব না। এই বলতে বলতে তার চোখে জল এসে গেল। কিন্তু আজ শুধু রিফাত নয়, সামিয়াও ভেঙে পড়েছিল। সামিয়া ভাঙা গলায় বলল, রিফাত, মাফি তোমাকে নয়, আমাকে মাগতে হবে। তুমি নির্দোষ ছিলে, আর আমি তোমাকে চিনতেই পারিনি। রিফাত চমকে তার দিকে তাকালো, ম্যাডাম কি? সামিয়া তার হাত ধরে ফেলল। রিফাত, আমি ভুল করেছি, খুব বড় ভুল। আমার সত্যি জানা হয়ে গেছে, তুমি চুরি করতে পারো না। তুমি আমার ভরসার যোগ্য ছিলে, কিন্তু আমি তোমার ভরসার যোগ্য হতে পারিনি। রিফাতের চোখে প্রথমবার আশার আলো জ্বলল, কিন্তু সে তখনও ভয় পাচ্ছিল। ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? সামিয়ার উত্তর ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বীকারোক্তি, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর তবুও তোমার চোখের জল চিনতে পারিনি। রিফাত এই একটা বাক্য শুনে যেন সেখানেই জমে গেল। তার ঠোঁট কাঁপছিল, চোখ বড় বড় হয়ে যাচ্ছিল, যেন কেউ তার ভাঙা দুনিয়ায় হঠাৎ আলো ঢেলে দিয়েছে। কিন্তু সেই রিফাতই যে সব কষ্ট চুপচাপ সহ্য করত, ভালোবাসার এই সত্যের সামনে ভয় পেয়ে গেল। আস্তে বলল, ম্যাডাম, এমন বলবেন না। আমি কে? আমার কাছে না টাকা, না পরিচয়, আর আপনি ডাক্তার,
আমাদের মাঝে সমতা কোথায়? স্বামীয়া আরও কাছে এগিয়ে এল। তার চোখে এমন দৃঢ়তা ছিল যা দেখে রিফাতও কেঁপে উঠল। রিফাত, ভালোবাসা সমানতা দেখে না, শুধু মানুষ দেখে, আর তোমার চেয়ে সাফ দিলের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। রিফাত মাথা নেড়ে বলল, লোকে কি বলবে? আপনার বাড়ির লোকে কি ভাববে? স্বামীয়া হালকা হেসে বলল, লোকে তো আমাকে তখনও কিছু না কিছু বলে যখন আমি কোনো রোগীকে একটু বেশি সময় দিই। আর তোমাকে জানা আছে, এখন আমি দুনিয়াকে ভয় পাই না, কারণ তুমি আমার দিলের সাফ মানুষ, আর দিলের পছন্দ সব সময় ঠিক হয়। রিফাতের চোখ ভরে এলো। সে ধীর গলায় বলল, কিন্তু আমি কি আপনাকে সুখী রাখতে পারব? স্বামীয়া তার গাল থেকে পড়া জলটা ধরে ফেলল। তুমি শুধু নিজের মতো থাকো, আমি সারা জীবন সুখে থাকব। সেই মুহূর্তে রিফাতের সব বাধা ভেঙে গেল, সব ভুল বোঝাবুঝি মুছে গেল, আর তার চোখে এমন ভরসা জাগল যা এক গরিব ছেলেকে ধনী নয়, শক্তিশালী করে দেয়। কিছুক্ষণ দুজনে চুপ করে রইল। বাতাসে শুধু এই অনুভূতি ছিল যে দুটো মানুষ, যারা কখনো একে অপরের কথা ভাবতেও পারত না, আজ না বলেও একে অপরের প্রয়োজন হয়ে গেছে। আস্তে রিফাত বলল, যদি আমি বলি আমিও আপনাকে কখনো ভুলতে পারিনি, আপনাকে ছাড়া হাসপাতালের একটা কোণও খালি লাগছিল, সকালে উঠে রিকশাই চালাতে পারিনি, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? সামিয়া তার চোখে চোখ রেখে বলল, ভালোবাসায় বিশ্বাস করা হয় না রিফাত, ভালোবাসা নিজেই বিশ্বাস দিয়ে দেয়। এটা শুনে রিফাত তার দুটো হাত দু হাতে ধরে ফেলল। আপনি যদি পাশে থাকেন তাহলে আমি নিজেকে আবার গড়ে তুলব, আবার উঠে দাঁড়াব, আগের চেয়েও ভালো। স্বামীয়া হেসে উঠল, আর আমি সব সময় তোমার পাশে থাকব, প্রতি পদক্ষেপে, প্রতি মোড়ে, প্রতি ব্যথায় আর প্রতি জয়ে। কয়েকদিন পর হাসপাতালে সত্যি প্রকাশ্যে এলো। কম্পাউন্ডার নিজের ভুল স্বীকার করল। ডাক্তার আয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, আর পুরো স্টাফের সামনে প্রমাণিত হল যে রিফাত কোনো চুরি করেনি। যখন রিফাত আবার হাসপাতালে ফিরল, তাকে এখন দয়া নয়, সম্মানের চোখে দেখা হলো। তাকে একটা স্থায়ী চাকরি দেওয়া হলো, রেকর্ড অ্যাসিস্ট্যান্ট। রিফাতের মুখে বছরের পর গর্বের আলো ছিল, আর সেই আলোর কারণ ছিল স্বামীয়া। সন্ধ্যায় স্বামীয়া হাসপাতালের গেট দিয়ে বেরোল। রিফাত ঠিক সেখানে দাঁড়িয়েছিল। এখন আর রিকশাওয়ালা নয়, এক সুশ্রী, আত্মসম্মানবোধ সম্পন্ন যুবক। স্বামীয়া তার কাছে এলো। রিফাত একটু লজ্জা পেয়ে বলল, আজ রিকশা আনিনি। স্বামীয়া হেসে ফেলল, তাহলে আমি কি করে যাব? রিফাতের গলা প্রথমবার আত্মবিশ্বাসে ভরা। যদি বলেন তাহলে পায়ে হেঁটে চলুন, পাশাপাশি। স্বামীয়া চোখ নামিয়ে নিল, আস্তে বলল, পাশাপাশি, শুধু আজকের নয় রিফাত, পুরো জীবনের। রিফাতের চোখে জল চিকচিক করে উঠল। সে কাঁপা গলায় বলল, সামিয়া, আমিও তোমাকে ভালোবাসি, ঠিক ততটাই যতটা তুমি আমার উপর ভরসা করে প্রমাণ করেছ। সন্ধ্যা নামছিল, কিন্তু দুজনের জীবনে প্রথমবার এক নতুন সকাল উদয় হচ্ছিল। এক ডাক্তার আর এক রিকশাওয়ালার অনন্য, সত্যি আর দিল ছুঁয়ে যাওয়া ভালোবাসার গল্প। এ এক এমন গল্প যা সমাজ হয়তো বুঝবে না, কিন্তু দিল সবসময় মনে রাখবে। বন্ধুরা, ভালোবাসা কখনো ধনী গরিব দেখে না, না স্ট্যাটাস, না ডিগ্রি, না বাড়ি গাড়ি বা দুনিয়ার চিন্তা। ভালোবাসা শুধু দিলের সাফাই দেখে, আর সত্যিকারের মানুষ সেই যে বাধ্যবাধকতাতেও মিথ্যার সাহায্য নেয় না, আর ভুল বোঝাবুঝিতেও সম্পর্ক ভাঙার আগে সত্যি জানার সাহস রাখে। সামিয়া আর রিফাতের গল্প আমাদের এটাই শেখায় যে ভরসা ভেঙে গেলে দিল ভেঙে যায়, কিন্তু ভরসা ফিরে এলে জীবনও ফিরে আসে। কিন্তু বন্ধুরা, যদি তোমরা সামিয়ার জায়গায় থাকতে, তাহলে কি সমাজের ভয়ে রিফাতের মতো সত্যিকারের মানুষকে ছেড়ে দিতে, নাকি দিলের কথা শুনতে? কমেন্টে অবশ্যই জানাও, দিল না দুনিয়া, তোমরা কোনটা বেছে নেবে? গল্প যদি দিল ছুঁয়ে থাকে তাহলে ভিডিও লাইক করতে ভুলো না। তোমাদের মতামত কমেন্টে লেখো, আর এমনই সত্যি আবেগময় গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরের গল্পে আবার দেখা হবে।